কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন। উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এগুলো আমি বলবো, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে, একটু মানে আমি কভারেজ পাবো। ও তো জঘন্য কথা বলেছেন। এ তো জঘন্য কথা না, আপনি শিরক, আপনি কাউকে কাফের বলতে পারেন? এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি যারা এটা মিন করে যে আইন পারলে আইন চেঞ্জ করব। দুই দলের প্রধান, বিশেষ করে যদি বিএনপি চেয়ারম্যান এবং একই সাথে জামায়াতের আমি, দুই দলের প্রধানের একটি কথা বারবার উঠে আসে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সেই সাথে আইন শৃঙ্খলায় পরিস্থিতির নিয়ন্ত্রণ, এইসব বিষয়গুলো বেশি উঠে আসছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সেই সাথে জামায়াতের সোশ্যাল স্মার্ট কার্ড, এই বিষয়টাও আসছে জনগণের কাছে, ভোটের কাছে। এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশে 24 পরবর্তী? দেখেন, প্রতিশ্রুতি খুব ভালো জিনিস, মানুষকে লোভ দেখানো হয় আর কি। এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে কিন্তু আমি বলতে পারবো না এই কারণে যে এক একটা পার্টির তো এক এক ধরনের ক্যারেক্টার। যেমন আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা 10 টাকা সের দরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি, নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল। কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না, তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না? কেউ বলে নাই। আবার এটা দেখুন তেমন বেশি হইচই কিন্তু হয় নাই। এগুলো হয় না কেন? যখন তারা এগুলো দেয় তখনই মানুষ নিজেরা একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে, বলার জন্য বলে এমনি বলে। আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে, তো তারা প্রায় সিরিয়াস থাকে না, বলে ও বলছে 20 টাকা দিবে, ঠিক আছে আমি 30 টাকা দেবো। যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা 30 কেন 300 বললে সমস্যাটা কি, বলে দিলাম। এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে। আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই। আমি খেলে আমার কথাটা বলি, আমি এটা বহুর জায়গায় বলেছি, সেটা এখনো বলি। আসলে না, এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না, তারা খালি একটা জিনিস চায়। তারা বলে দেখেন ভাই, আমার মাস শেষে বাজারটা আমিই করব, আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না, আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব, আপনি খেলে আমাকে ডিস্টার্ব করেন না, আর কিচ্ছু না। কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে। আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কারওয়ান বাজার থেকে ধরেন, আমি ওখান থেকে ধরেন আমি জিনিসপত্র কিনলাম, একটা সবজি আমি কিনলাম 80 টাকা কেজি, ঠিক আছে? এই সবজিটা যেখান থেকে আসছে, ধরেন বগুড়ার থেকে আসছে, এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন, তাহলে দাম হতে পারে 45 টাকা কেজি, বড় জোর 50 টাকা কেজি। তো এটা 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছে এই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে, তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে, রাস্তায় চাঁদা উঠাচ্ছে, এখানে এসে চাঁদা তুলতেছে। এই যে চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের। এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না। কেন করে না? কারণ চাঁদার ভাগটা ওনারাও পায়। আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল, উনি নাকি এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন নাকি 1.5 কোটি না 2 কোটি টাকা পাইতেন। তার মানে কি, উনি চাঁদার ভাগ পাইতেন 1.5 কোটি টাকা, ওনাকে দিত, দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি, ওটা নিজেরা ভাগাভাগি করে নিত। তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায়? কারওয়ান বাজারে, কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে, ওইখানে এই অবস্থা। সারা রাস্তায় কি হতো? তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার চাইলে পারে। আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আপনি করতেছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কোনো কিছু না করে করতেছেন। মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না, আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, যে কারণে আমাকে 40 টাকার জিনিস 80 টাকায় কিনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন এই কাজটা করেন না। জি, জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? শুনেন, এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে না, এটা সম্ভব। এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি তারা এটা মিন করে, যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই, সম্ভব।
জামাতের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষে সম্ভব, যে কারোর পক্ষে সম্ভব। সমস্যাটা হলো কি, এরা তো যেটা বলে সেটা করে না, বলে যেটা কেউ করে না। তো এই জায়গাটাতে আমাদের সন্দেহটা থেকে যায়। আমি আসবো আপনার কাছে, জনাব আতিকুর রহমান। আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মধ্যে কিছুদিন আগেও মনে পলিসি সামিট একটা প্রতিশ্রুতি ছিল, সেখানে 64 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, এই বিষয়টা উঠে আসে। কিন্তু আমার প্রশ্নটা হলো, যে মেডিকেল কলেজগুলো আছে সরকারি মেডিকেল, সেখানে তো আসলে বিনামূল্যেই চিকিৎসা হয়। আপনারা আবার এই কি ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন সেটা কি? আর যদি দেন 64 বছরের ঊর্ধ্বে ওদের দিবেন, আর 5 বছর নিচে শিশুদের মাঝখানে যারা আছেন তারা কি দোষ করেছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আপনি একটা ভালো বিষয় উপস্থাপন করেছেন। জামাত ইসলামের এই যে সামিটটা হলো, এটা মানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তারা সেই পলিসিগুলো উপস্থাপন করেছেন। যদি আপনাকে বলি, এই পলিসি সামিটের প্রস্তুতি বহু আগ থেকে হয়েছে এবং প্রায় 30টি দেশ থেকে যারা জামাত ইসলামী একসময় করেছেন, ছাত্র শিবির করেছেন, এখনও করছেন এবং যারা বিভিন্ন জায়গায় খুব ভালো অবস্থানে আছেন, বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, গবেষক আছেন, এই সবাইকে নিয়ে এসে বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার দিকগুলোকে সামনে রেখে বাংলাদেশের বাস্তবতাকে আমরা বিবেচনায় নিয়ে মূলত এই পলিসিগুলো আমরা করেছি। দেখুন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরবস্থাটা কেন আমরা সবাই জানি। বাংলাদেশের যারা রাজনীতিবিদ, আমি তো আমার কথা বলি, তারা কি করেন, অসুস্থ হলেই তারা দেশের বাইরে চলে যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, কিংবা আরও ভালো তারা চায়না চলে যান। যার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাত কিংবা মানুষের সেবার যে দিকটাকে উন্নত করা দরকার ছিল সেটা কেউ কিন্তু মনোযোগী দেননি। বা আমাদের স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ কিন্তু সেখানে অনেক কম বরাদ্দ, যেটা জামাত এবার বলেছে তারা জিডিপি তারা 7 থেকে 8% তারা সেখানে বরাদ্দ করবে। দেখুন, মানুষের অসহায়ত্ব দুই অবস্থা হয়, 1 থেকে 5, 0 থেকে 5 পর্যন্ত সে খুবই অসহায়, অন্য নির্ভরশীল থাকেন। আবার 64-এর পরে মানুষ আরও অসহায় হয়ে যান। এই সময়টা কিন্তু একটা শিশুর জন্য তার পরিবারের বিষয় আছে সেখানে গুরুত্বপূর্ণ, আবার একজন বৃদ্ধের জন্য কিন্তু তারও সেখানে যত্নের বিষয়গুলো আছে। কিন্তু বাংলাদেশে আমাদের যে সরকারি হসপিটালগুলো আছে, দেখুন একটা জেলাতে ধরুন আপনার 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস, সেখানে সিট মাত্র আছে 70 থেকে 80টা। বহু মানুষকে সেখানে হসপিটালে গিয়ে তাকে ফ্লোরে শুতে হয়, ব্যবস্থাপনা সেখানে থাকে না। আমাদের যতটুকু আছে, ডাক্তার বলেন, নার্স বলেন, কিংবা আমাদের এইগুলোর কিন্তু যে আন্তরিক সেবা দেওয়াটার কথা বাংলাদেশের মানুষকে, সেই সেবা কিন্তু সেখানে পাচ্ছে না। জামাত ইসলামের আমরা সকল মানুষকে আমরা সেবা দেব, বিশেষ করে যে 2 শ্রেণীর মানে সেবাটা বেশি প্রয়োজন, যিনি অন্যের উপরে নির্ভরশীল, যদি তার ব্যাপারে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, আশা করি মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে না, তারা সেবা ভালো পাবেন। এবং আমরা মনে করি যে বর্তমান সরকারি মেডিকেল কলেজগুলোতে দিবেন, তাই তো? নাকি আলাদা কোনো মেডিকেল কলেজ আমরা করবেন? জামাত ইসলামী বলে যদি আমরা সুযোগ পাই সব জেলাতে ভালো মানের হসপিটাল আমরা করব এবং ওই জেলার মানুষের চাহিদার আলোকে সেখানে হসপিটাল বেড সংখ্যা বাড়বে, ডাক্তার সেখানে বাড়বে, উপকরণ সেখানে বাড়বে এবং যাতে করে মানুষের এই চিকিৎসা সেবাটা দৌড়গোড়ায় পৌঁছানো আস্থা মানুষ পায়, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করার জন্য চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা ক্লিয়ার প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে এই যে 20 তারিখ সম্ভবত মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে গেছে, সেখানে দেখা গেছে 4টি আসনে যারা প্রায় 30টি আসন এনসিপিকে ছেড়েছেন, সেখান থেকে 4টি আসনে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি জামায়াতের প্রার্থীরা, এবং তারা বলা হচ্ছে সমর্থকরা তাদেরকে ঘিরে রেখেছেন, সেই জন্য তারা পারেনি, নাকি ইচ্ছে করে করেনি, কিংবা জামায়াতের মধ্যে সেই আনুগত্যর বিষয়টা কমে আসছে। দল যত বড় হয় আমরা দেখেছি বিদ্রোহী প্রার্থী হয়। আপনারাও কি সেই পথে হাঁটছেন কিনা? দেখুন, এই ঘটনাকে ব্যতিক্রম বলতে হবে। জামাত ইসলামী তো 5ই আগস্টের পরবর্তী সময়ে বলা যায় সব আসনে কিন্তু কাজ করেছে। আমি একটা আসনে ফাটতেছিলাম, কিন্তু আমি সেটাও জোটকে ছেড়ে দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আসলে যারা ময়দানে কাজ করে তারা একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে যায়, তিনি অনেক পরিশ্রম করেন। এই সংখ্যাটা খুব বেশি না। ইতিমধ্যে কিছু জায়গায় আমরা সংবাদ সম্মেলনকে বলে দিয়েছি এখানে আমরা প্রার্থী থাকবে না, সম্ভবত 2 থেকে 3 জায়গাতে। আশা করি এটাও আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। জামাত ইসলামী যে নির্দেশনা, এটিকে সবাইকে মানতে হয় এবং সেটা আমরা মেনেই আমরা এই সংগঠনটা আমরা সেখানে করেছি। কিছু ব্যতিক্রমী ঘটনা আর তো কোথাও নাই। দেখুন, আমরা বিএনপি দেখি সম্ভবত 91 জন তাদের বিদ্রোহী প্রার্থী আছে,
এই ৩-৪ বিএনপি তো অনেক জায়গাতে বড় দল, তারা তো হ্যাঁ, বলে যে তাদের অনেক না, বিদ্রোহী বড় প্রার্থী দল হলে তো থাকতেই পারে। তাদের আরো ভালো শৃঙ্খলা লাগবে। মানে শৃঙ্খলাবিহীন কেউ বড় দল হতে পারে। বড় দল হলে আপনাকে একটা ডিসিপ্লিন আপনাকে আসতে হবে। জামাত ইসলামী আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি অসুবিধা হবে, ভোটের মধ্যে প্রভাব পড়বে না। জামাত বিএনপিও এখন এক্সাম্পল দিতে পারে কিনা জামাতকে? আপনারা তো রেজিমেন্টেড যে একটা দল বলা হয়, আসলে সেখানেও তো এখন বিদ্রোহীরা আপনি আছে। একজন, আমরা মানুষের সংগঠন, তো এটা তো কোনো ফেরেশতাদের সংগঠন না। মানুষ অনেকে নানা ধরনের মত থাকতে পারে, কিন্তু দিন শেষে জামাত ইসলামীটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমাদের সংগঠনের সিদ্ধান্তের বাইরে একজন নেতাও তার বাইরে যাওয়ার সুযোগ নাই। হয়তো 2-1 দিনের মধ্যে জিনিসটা সমাধান হয়ে আশা করি যে আমাদের সমঝোতা তার ভিত্তিতে ইলেকশন সেখানে হয়ে যাবে। ধন্যবাদ যারা মাসুদ কামাল। জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই কথাটা তিনি তুলছেন, কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন, তারাও নির্বাচন করছেন। তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে? এক, দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না, সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা? জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল। তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল, জামাত ইসলামও ছিল। তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়। জাতীয় পার্টি নির্বাচন করতেছে, কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে, বড় বড় মিটিং করছে, সেরকম আমি অতটা দেখছি না। তাদের গণসংযোগ অত বেশি দেখছি না। তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তা বলতেছেন। তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো। প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন, আমরা না ভোট দিব। না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম। অনেকেই বলছেন বিএনপির পক্ষ থেকেও বলছে অনেকে না ভোট সরাসরি তা বলেন। জয়নুল আবেদিন ফারুকের একটা তথ্য দেখলাম, সেটা আমি সেটা দেখি। মেজর হাফিজও বলছেন, হ্যাঁ, মেজর হাফিজের জন্য বলছেন না ভোট কেন, গণভোট কেন। না ভোটের জন্য প্রচারণা কথাটা এই প্রশ্নটা আসবো পরে। অনেকে চুপচাপ বলছেন, আরে ঠারে বলছেন, আমি কেন বলবো, আপনাদের সিদ্ধান্ত, এগুলি বলছেন। ওদের মির্জা আব্বাসকে দেখলাম বলতেছেন আপনাদের যেটা ইচ্ছুটা দিবেন আমাকে। তো উনি না না ভোটের কথা সরাসরি উচ্চারণ করেছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার। আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তো আপনি যথার্থই প্রশ্ন করছেন, যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন। আমার কি মনে হয় জানেন, উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এগুলো আমি বলবো, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে, একটু মানে আমি কভারেজ পাবো। এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা, মামলা তো ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনের শুরুটা হলে আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয় না এই কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এটার পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে, তখন তো আওয়ামী লীগ করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না। আমার কথা হলো এটাই, যে আইন পারলে আইন চেঞ্জ করব, আইন চেঞ্জ করার জন্য আন্দোলন করব, কিন্তু আইন তো আপনি অমান্য করতে। এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ, তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না। কিন্তু অবৈধ নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আগে আন্দোলন করি, আন্দোলন করে বৈধ বানিয়ে তারপরে আমি আসি, সমস্যা তো নাই। না, আমার এই জন্যই আমার মনে হয় কি এগুলো উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য। আচ্ছা, আমি বুঝতে পেরেছি পরিষ্কার। আমরা একটা প্রশ্ন, যেমন আমি বলি এটা একটা কথা, যদি এই আলোচনা এই কথা না বলতেন, তাহলে কি এই আলোচনাটা আপনি প্রশ্ন আমরা করতেন? আপনি জি করতেন না। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে
জোরালো অবস্থান দেখছি না গণভোটে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। আপনি নিজেও বলেছেন কেউ কেউ না পক্ষেও কাজ করছেন, কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয়, দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, বা যারা এতদিন হায়ের পক্ষে ছিল তাদের শুনেন, অবস্থা কি হতে পারে? না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সম্পর্ক নেই। না, আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ তার শক্তি থেকে আসবে, এটা পলিটিক্যাল পার্টি। তো এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, এখনো আছে। একসময় মারা গেছে। যে লোকগুলো আওয়ামী লীগে ভোট দেয়, যে লোকগুলিকে আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলি কি সব করপুর নাকি যে উড়ে গেছে বাতাসে? উড়ে তো যায় না, তারা এই দেশে আছে। তো তারা তাদের মতোই আছে, এবং তাদের সংখ্যা একদম কম না, অনেক। তাদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা যে অনেক, এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায়। কাজেই তারা যে কোনো সময় ফিরে আসতে পারে, অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে। এখন অনুকূল পরিবেশ, আমি যেটা মনে করি, আমি এই মুহূর্তে আমার যেটা অপিনিয়ন আর কি, পার্সোনাল অপিনিয়ন, আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করবে, করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য, বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার ভাই জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। জি, ওই বক্তব্য দিয়া যদি থাকতে পারতো, তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, পারলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে, এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। কার কি বলার বলতে দেন না, বললে কি দেশ উল্টে গেল? উল্টে গেল? বললেই দেশ উল্টে যায় না। জি। মানুষ জানে ভাই, আজকালকার মানুষের বোকা মনে করেন না। আমি মানুষের একটা জ্ঞান দিয়ে দিলাম, আসলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো, এটা হয় না রে ভাই। বাউফলে হাসনাত আবদুল্লাহকে বেশ বড় করে, বেশ জোরে জোরে স্লোগান দিতে দেখলাম, দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। হাসনাত আবদুল্লাহকে আসলে অনেকে বলছেন হাসনাত আবদুল্লাহ জামাতের অংশ হয়ে গেছেন, বা যদি নির্বাচনের পরে অনেকে হয়তো জামাতেও প্রবেশ করবে, হাসনাত আবদুল্লাহ কি সেই পথে আছেন কিনা? আর হাসনাত আবদুল্লাহ নিজের পক্ষে ভোট না চেয়ে জামাতের দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়াটা কতটা যৌক্তিক, সেটাও একটু আপনি বলবেন, ক্লিয়ার করবেন। দেখুন, হাসানাত আবদুল্লাহ আমাদের জুলাই বিপ্লবীর, এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টির তিনি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের, এবং তিনি কুমিল্লা একটা আসন থেকে নির্বাচন করছেন। যেহেতু আমাদের একটা 11 দলীয় নির্বাচন ঐক্য হয়েছে, এখানে সব দলের নেতারাই সব দলের প্রোগ্রামে যাচ্ছেন। আমাদের জামাতের আমিরও তো শাপলাগুলির পক্ষে ভোট চেয়েছেন আমাদের গত প্রথম 22 তারিখে। মামুনুল হক সাহেবও তিনি বাউফলে গিয়েছেন। যেহেতু আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে নির্বাচনে ঐক্য হয়েছে, এই জন্য সবাই দলের প্রোগ্রাম করতে যাচ্ছেন, এবং যেখানে যেই দলের প্রার্থী তার প্রতীকে তারা সেখানে ভোট চাচ্ছেন, এটাই বাস্তবতা। আমরা মনে করি আমাদের হাসানাত আবদুল্লাহ আমাদের সেই 24 আগস্ট থেকেই বলা যায় সব জায়গাতে আমরা তার উপস্থিতি লক্ষ্য করেছি, এবং যেখানে অন্যায় হয় কিংবা দুর্ভোগ হয় সব জায়গায় তিনি ছুটে চলে, এখন তার অবস্থান ধরে রাখতে পেরেছেন। এবং বাংলাদেশের বর্তমান যুবকদের কাছে তিনি একটা মডেল। তিনি তার বক্তব্য, তার ভূমিকা, একটা ভালো গ্রহণযোগ্যতা তিনি ধরে রাখতে পেরেছেন দীর্ঘ সময় পর্যন্ত। এই জন্য উনি সব জায়গায় যাচ্ছেন, এবং আমাদের এনসিপির আহ্বায়কও নানা জায়গায় যাচ্ছেন, আমরা সেখানে যাচ্ছি। এটা একটা রাজনৈতিক যেটা বোঝাপড়া হয়েছে, যে বোঝাপড়ার কারণে এক দলের প্রোগ্রামে যাচ্ছেন, এখানে কেউ কারো দলের সাথে বিলীন হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে তো মিয়া গোলাম পরওয়ার আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন জন্ম নিয়ে বাবার সাথে লাগতে এসো না। তো এখন কি আসলে বাবা ছেলে, ছেলে বাবার দলে এরকম গেছেন কি? অনেকে বলছে অনেক কথাই হয়, আমরা তো পাল্টাপাল্টি কথা জানি না, আমরা সেখানে আবার পাল্টাপাল্টি কথা হবে, এটি তো আমাদের রাজনীতির সৌন্দর্য। আমরা সিনিয়ররা আমাদেরকে শিখাবেন, এটাই আমাদের বোঝাপড়া। কেউ কাউকে বলে ফেললেই যে চূড়ান্ত কথা সেটা নয়, একটা সময় এসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে একটা জায়গায় সেখানে আসতে হয়,
তো আমরা মনে করি এনসিপির তারা সঠিক গার্ডিয়ানশিপ সেখানে পেয়েছে এবং জামাত ইসলামী তার জায়গা যথেষ্ট তাদের সেভাবে স্নেহ দিয়েই কিন্তু তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কারণ আমরা চাই আমাদের বিপ্লবের শক্তিটা টিকে থাকুক, জি যাতে ভবিষ্যতে আরও বিপ্লবী সেখানে তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। আমরা সেখানে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে তাদের যে যুবকদের যে তারা সেখানে ভূমিকা রাখার সুযোগ পেয়ে যান। জি একটা প্রশ্ন করে রাখি, সময় পাবো কিনা জানি না। ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি বক্তব্যে বলেছেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে জিজ্ঞেস করা হবে। আসলে এই দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে কি এরকম কোনো প্রশ্ন করার সুযোগ আছে? দেখুন, এটি হয়তো ওনার একটা প্রতীকী কথা উনি বলেছেন। আপনি যেহেতু ভোটটা একটা আমানতের অংশ, জি আমি যদি মনে করেন ভালো মানুষকে ভোট দিই তাহলে তার ভালো কাজের সবটা কিন্তু আমি পাবো। হুম। আবার যদি আমার ভোটে কেউ অন্যায় করেন, তিনি ঘুষ খান, তিনি নানা কাজ করলে সেটা অপরাধ কিন্তু আমি পাবো। এখন ধরুন যদি আমি কাউকে ভোট দিয়ে ইলেক্টেড করি, যদি সেই লোকটা কোনো অন্যায় কাজ করে, যদি সেই ধরুন যে আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যাংক লুট করে, নিঃসন্দেহে আমার ভোটের কারণে সেই লোকটাই সুযোগ পেয়েছে বলে কিন্তু আমারও কিন্তু সেখানে দায়িত্ব আছে। তিনি বুঝিয়েছেন যদি আপনি কাউকে খারাপ মানুষকে ভোট দেন, নিঃসন্দেহে তার খারাপ কাজের পরিণতি আপনাকে কিন্তু ভোগ করতে হবে। এই জন্য হয়তো প্রত্যেকেই বলেছেন যদি ভালো মানুষকে আপনি ভোট দেন, যেটা জামাত ইসলামী আমরা বলি যে আমরা সৎ মানুষের দল, আমরা দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করি, আমরা অন্যায় কাজের সাথে আমরা সম্পৃক্ত নই। নিঃসন্দেহে যেহেতু ভোট একটা আমানত, যদি আপনি সৎ মানুষকে ভোটটা দেন তো জবাবদিহিতা আপনার সহজ হয়ে যাবে। যদি অসৎ মানুষকে আপনি ভোট দেন তাহলে জবাবদিহি আপনার কঠিন হবে। হয়তো এই জায়গাটাগুলি মিন করে বুঝিয়েছেন যে আপনি সেক্ষেত্রে আপনার আমানতটাকে আপনি খেয়ানত করবেন না, যেই হোক, যাতে আপনার ভোট পেয়ে কেউ অকল্যাণজনক কাজ সেখানে করার সুযোগটা না পেয়ে যায়। সেক্ষেত্রে কবর জান্নাত এইসব কথাগুলো বললে অনেককে এইটা বলার সুযোগ করে দিচ্ছে কিনা জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে? দেখুন, আমরা বলি যে আমরা যে এই বক্তব্য আমরা দিয়েছি, আমরা দেখলাম সেদিন আমাদের বিএনপির চেয়ারম্যানও বলেছেন, যদিও আমরা মানে কল্পনাও করতে পারি নাই যে এত বড় একজন ব্যক্তি এই ইস্যুতে কথা বলবেন। এটা আমাদের কাছে খুবই একটা মানে হাস্যকর মনে হয়েছে। কোন বিষয়টা? এই যে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি দলের সেক্রেটারির পক্ষ থেকে, কোথায় কোন নেতা বলেছেন আমাদেরকে প্রমাণ হাজির করুন। কোথায় কে বলেছেন তার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু এটাকে ইস্যু করে একদম দলীয় প্রধান সহ মাঠে বক্তব্য রাখবেন, এটা আমার কাছে রাজনৈতিক অপরিপক্কতা সেখানে মনে হয়েছে। দ্বিতীয় আমি বলি, দেখুন আমার কাছে এখানে আপনারা শিরিক করছেন এই কথা বলছেন। অসংখ্য ডকুমেন্ট এখানে আছে যে বিএনপি নেতারা বলছেন দানা শেষে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন, অমুকের নাম দিলে আপনাকে উজু করতে হবে, এই কথা বলেছেন না। আমাদের ব্যাপারে ন্যারেটিভ তার কোনো প্রমাণ নাই, আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি যে তারা কী সেখানে বলছেন। তো আমরা তো মনে করি জামাত একটা ধর্মভিত্তিক দল, ধর্মীয় আমরা ধর্মকে মেনে চলি, দলটাই আমাদের ধর্মীয়, ধর্মকে নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আমরা মনে ভালো কাজ করলে আমাদের জান্নাত, খারাপ করলে আমাদের জন্য জাহান্নাম। তো আমরা তো ধর্ম নিয়ে আমরা আছি, কিন্তু যাদের ব্যক্তি জীবনে ধর্ম নাই, যারা হালাল হারামকে মেনে চলেন না, যারা সুদ ঘুষ খাওয়াকে খুব বেশি অন্যায় কাজ মনে করেন না, যারা দুর্নীতিকে জায়েজ মনে করে দুর্নীতি করেন, তাদের জন্য তো ধর্মীয় ব্যবহার করা উচিত না। তারা কেন কথাগুলো বলবেন? আমরা মনে করি রাজনীতিতে প্রত্যেকের বক্তব্য দেবেন, কিন্তু এখানে অমুক দলকে নিয়ে এইভাবে শিরিক মুশরিক বলে দেওয়া, দেখুন এটি কত জঘন্য কথা বলেছেন। এত জঘন্য কথা না, আপনি শিরিক, আপনি কাউকে কাফের বলতে পারেন? একসময় আমরা দেখতে বাংলাদেশে আলেমরা একজন কাফের বলতে পেরেছিল, এখন দেখেন দলের প্রধান তিনি কাউকে উনি মুখ কাফের, উনি শিরক করছেন। এটা অত্যন্ত একটা আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা। একটা বড় দলের প্রধান হয়ে কিন্তু এই ধরনের ছোটোখাটো বিষয়ে পাবলিক প্লেসে বক্তব্য দেওয়াটা, ওনার অবস্থান সেখানে খাটো হয়েছে। এবং আপনি দেখেছেন গত একদিনে উনি অলরেডি আজকে অবস্থান পরিবর্তন করে ফেলেছেন। ওনার এই বক্তব্যের সঠিক উনি বুঝে ফেলেছেন। উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন, কোথায় কোন কথা বলতে হবে। আমরা মনে করি এই জাতীয় বক্তব্য বড় জায়গাগুলো আসলে জনগণ হতাশ হয়ে যায়। এগুলো নিচের লেভেলের লোকেরা বলতে পারেন, একটা রাজনৈতিক তারা একটু আলোচনা থাকার জন্য, কিন্তু বড় লেভেলের যেগুলো কথা বলেন যার কোনো ভিত্তি নাই, এটা আসলে আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। জি ধন্যবাদ আপনাকে জনাব মাসুদ কামাল। কালকে একটি ঘটনা নিশ্চয়ই আপনিও আপনার নজরে এসেছে, সেটি হচ্ছে ছাত্রলীগ নেতা সাদ্দাম যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার 9 মাসের বাচ্চাকে দেখেছেন। বলা হচ্ছে 5 মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে এত বড় একটি ঘটনা, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য
আবেদন করা হয়নি সেটা কতটা, তা এই যে তার সাথে যে আচরণ, এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন? না, এই আচরণটা খারাপ, এটা খুবই খারাপ। আর আবেদন করা হয়নি এই কথাটা ঠিক না। আমি যতটুকু জেনেছি পোর্টালে যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের, তারা বাগেরহাট জেলার পুলিশ প্রশাসকের কাছে আবেদন করেছিল। তারা হয়তো জিনিসটা বোঝেনি। বাগেরহাটের জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে। তো যেহেতু সে যশোরের যে এলে ছিলেন, তো সেখানে যশোরে যে আবার নতুন করে আবেদন করা, এগুলি তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কি বলবো আপনাকে, যে কাগজপত্রের টানাটানির কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এগুলিকে এত আমলাতান্ত্রিক জটিলতা ফালানোর তো কোনো দরকার নাই। বাগেরহাটের ডিসিকে, যশোরের ডিসিকে এটা মেল করে পাঠাতে পারতেন না, একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না, এটা ফোন করতে পারতেন না? কি এমন হতো? কি মারাই তো গেছে, ও তো খালি জানাজাটাই পড়বে, দাফনটাই করবে, এই তো। এটুক করলে সমস্যাটা কি? করলেই তো পারতো। এটা আমি মনে করি এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের এখানে হয় কি জানেন, এটা প্রবলেম যেটা হয়, আমাদের প্রশাসন তো স্বাধীন না। তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তারা পারে না। তারা সবসময় আতঙ্কে থাকে, এই কাজটা যে আমি করবো তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে, তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে, তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলি করে আবার সচিবালয়ে নিয়ে যাবে, নিয়ে ওএসডি করে রাখবে। এই যে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকা, এটা কিন্তু আমাদের একটা মানে পেশাদার আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না। কিন্তু সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল, সারাক্ষণ ছিল, এর আগে বিএনপি আমলেও ছিল, এটা ওটাও আমি দেখেছি, এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই। যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের শালার সম্বন্ধী সে একসময় ছাত্রলীগ করতো, অতএব তুমি নাই, তুমি এখন আউট হও, এটা আগে ছিল। ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো, ছাত্র শিবির করতো, অথবা ছাত্র দল করতো, তারা আউট করে দাও। এই যে প্রবণতাটা না, এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে। এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি, আমার একটাই কথা, ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, পারিনি তো আমরা। পৃথিবীতে কোথাও পারেনি, আপনিও পারবেন না। আপনি অন্যকে আপনার মতো করে তার কথা সে বলবে, আপনার কথা আপনি বলবেন, কিন্তু দেশটা অগ্রসর হবে, এবং সে তার কথা আপনার কথার সঙ্গে মিলল না, অতএব তার এদিকে সরাই দাও, তারা ভ্যানিশ করে দাও। এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা, এটা আমাদের দেশটা একদম শেষ করে দিচ্ছে। তো এখানেও তাই হয়েছে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা। এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়, তাহলে তাকে তো আপনি কিছু বলতে পারেন না। সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন, নিষিদ্ধ করে দিচ্ছেন, এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি, সে চুপচাপ বাজারে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে, তারা আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে? এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না। যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন, আমি মিছিল করি কিনা, মিটিং করি কিনা, বক্তৃতা দিই কিনা, লেখালেখি করি কিনা এটা দেখেন, আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি। তো এখন এই দেশে এখন ওটা চলছে, এটা হলো মব আসলে। তো এখন তাকে আপনি ধরছেন, জেলে নিছেন, নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন, মামলায় নিছেন, যে মামলায় করছেন, মামলার কি ভাই জামিন পাওয়ার যোগ্যতা তার নাই? জামিন পাওয়ার তোমার অধিকার, উনি অ্যাডভোকেট ভালো জানবেন। আপনি আমাকে বলেন, আমাদেরই এক কলিগ এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন, তার অপরাধটা কি? ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা একদম পড়ছি, উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে জুলাই রেভলিউশনারিকে একজন ভদ্রলোক, তার নাম জীবনে শুই নেই ভাই, ওই লোক যে কে চিনি না, সে যে মামলা করছে, তার কখন মামলা করছে? তাকে ধরে নিয়ে যাওয়ার পরও, ধরে নিয়ে গেছে সন্ধ্যা 7টার সময়, রাত 8টার সময় সে মামলা করছে। মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে, অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাইছে। ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে, এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। তো নিষিদ্ধ সংগঠন কোনটা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না, কার্যক্রম নিষিদ্ধ শুধু। আওয়ামী লীগ হলো একটা স্থগিত হওয়া সংগঠন। তো নিষিদ্ধ সংগঠন হলো একমাত্র দুইটা বাংলাদেশে, ছাত্রলীগ আর হিজবুত তাহরির। তো তার কথা হিজবুত তাহরির ছাত্রলীগ কি হবে?
কিছুই হবে না। তো তারপরে তাকে 2বার 3বার তার মামলা উঠছে, জামিন, বিচারক তাকে জামিন দিচ্ছেন না। বিচারক নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী লোক, এই জ্ঞানের পরীক্ষা তো তাকে আখিরাতে দিতে হবে। এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান বিচারকের উপর আল্লাহ ছাড়া কেউ নাই। তো উনি যে নিজের একটা সিদ্ধান্ত দিচ্ছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো, এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? সে তো মনে করতেছে আমার মানে হলো গিয়া কি বলবো, ঈশ্বর হলো গিয়া আমার মন্ত্রী অথবা উপদেষ্টা। সে তো এইখানে তার করে রাখছে, কেবলা বানায় রাখছে। তো এইগুলো হলো সমস্যা। যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া, এই প্রবণতা না থামবে, ততদিন পর্যন্ত দেশে আপনারা আইনের শাসন আনতে পারবেন না। ততদিন পর্যন্ত দেশে এই সমস্ত ঘটনা, সাদ্দামদের ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। মাঝখানে একটা কথা বলে নি, ছোট্ট একটা কথা। যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো সমবেদনা নাই। আমি ওই ভদ্র মহিলার এই কাজটাকে একটা অন্যায় কাজ মনে করি। উনি তো নিজে একটা অন্যায় করছেন, আত্মহত্যা করছেন, আর উনি সন্তানকে হত্যা করছেন। বেসিক্যালি উনি একজন হত্যাকারী। আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না, আপনি তাকে মারছেন। এটা ভয়ঙ্কর অন্যায় করছে এই ভদ্র মহিলা। আমার কাছে সময় খুবই কম। মাসুদ কামাল, আপনার কাছে যে একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে আইসিসি বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ এবং বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হলো সেখানে না গিয়ে সে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এই যে আপনারা যেহেতু 24-এর আগেও সে একই ঘটনাগুলো আমরা দেখেছি, বিএনপি জামায়াত তাদের নেতা কর্মীদের ডান্ডা বেন্ডে পরিয়ে বাপের জানা যায়, মায়ের জানা যেতে দেখেছি। ঠিক 24 পরবর্তী যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা আমরা আপনাদের কাছ থেকে শুনেছি, যারা আন্দোলন করেছে তাদের কাছ থেকে শুনেছি, এখন সেই যে যশোরে সেই সাদ্দাম, ছাত্রলীগের নেতা সাদ্দামের এই ঘটনাটাকে আবার কেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে নতুন বাংলাদেশে? দেখুন, আমি মনে করি যে উদ্দেশ্যে এই কাজটি তারা সফল হয়েছে। মানে এই একটা ঘটনাকে পরিকল্পিত প্রচারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের আমলের অপকর্ম কিছুটা হালকা করার মানসিকতা এখানে ছিল। আমরা দেখলাম যে যশোর জেলা কারাগারে দেখলাম যে তারা আবেদনই করেননি। এখন যদি আপনি আবেদন না করেন, না করে যদি আপনি গিয়ে, এটা তো আমার কাছে মনে ভাই তো হচ্ছে বলছে যে আমরা তার না, জটিলতার শোনেন, কারণে এটা শোনেন, এই যদি আপনি বলেন আমাদের বহু নেতাকর্মী কাজ সুযোগটা পায়নি, এমন হয়েছে আমরা 3 দিন ঘুরেছি একটা মানে ফেরালে মুক্তির জন্য, সেটা পাইনি। ওনারা সেই প্রক্রিয়া অবলম্বন করেন না কিংবা করার প্রয়োজন মনে করেন না বলে আবার উল্টো এসে একটা সিম্পিতি পাওয়ার চেষ্টা করাটা কিন্তু সঠিক নয়। দেখুন, আমরা যেটা দেখি বিগত সময়ে, যেন আমি যখন অ্যারেস্ট হয়েছি 13 সালে, মনে আছে আমার, যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছেন প্রায় 30 জন একসাথে। আমার একটা ছোটো ভাইকে পুলিশ থানার ভিতরে টেবিলের সোজা 2 হাত ভেঙে দিয়েছে মুসরাই। ডিবি অফিসে আমার হাত ভাঙার চেষ্টা করা হয়েছিল। তখন তো দেখি নাই কোনো এরকম সবাই সিম্পিতি অর্জন করার। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের অপকর্মগুলোকে একটু সহজীকরণ করার জন্য একটা ঘটনাকে, খুব সিম্পল ঘটনা, তারা যেখানে কোনো অনুমতি চাননি সেটাকে বড় করে দেখিয়ে দিয়ে ওটাকে হালকা করার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে মনে একটা প্রশ্ন ছোট করে করে, আপনারা নির্যাতিত হয়েছেন ওই সময়, তাই বলে এখন এই নির্যাতনকে আপনি সাপোর্ট করেন না? ওনারা তো অনুমতিই চাননি। তাহলে এক কথা, যদি অনুমতি চাননি, না ফলে তখন বিরোধিতা করতাম। তো অনুমতি না চেয়ে যে আপনি সরকারকে দায়ী কর, এটা কিন্তু কখনো সমীচীন না। অনুমতি চাওয়া হয়নি, চাইলে হয়তো কোনো জেল কোর্টের নিয়ম আছে, এটা আপনি ফেরলে মুক্তি পাওয়ার সুযোগ সেখানে থাকে। হয়তো তারা ভাবছে তাদের পারে সে হলো মানে নিষিদ্ধ সংগঠনের নেতা, আবার জেলখানায় আছেন, তারা হয়তো আশঙ্কা করে অনুমতি পাবেন না, এই ধারণাকে তারা সে কাজটা করেছে। আমার কাছে মনে হয় জেল কোর্টের যে বিধান আছে, যদি প্রপারলি আবেদন করা হতো, এটা জেল কোর্ট তাকে অনুমতি দিতেন। তারা সেটা গ্রহণ না করে একটা সিম্পিতি পাওয়ার জন্য, এবং দেশে একটা দেখলাম ব্যাপক একটা প্রচার হয়েছে, তার মানে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজটা সেখানে করা হয়েছে। ধন্যবাদ। আমার কাছে সময় বেশি নেই। মাসুদ কামাল, যদি একটু ছোট্ট করে যে উত্তর দেন, আওয়ামী লীগের যে নৃশংসতা সেটাকে হালকা করার জন্য এই বিষয়টা, ঘটনাটা ঘটেছে, এই প্রশ্ন যদি উত্তর দিতে চান। আর দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গিয়ে, অর্থাৎ ইন্ডিয়াতে খেলতে না গিয়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, আবার বাংলাদেশের সিদ্ধান্তকে কতটা যৌক্তিক মনে করেন? এটাকে ওটাকে হালকা করার জন্য করেছে, এটা আমি মনে করি না। আতিক ভাই সঙ্গে একমত। তারা আবেদন করেছিল বাগেরহাট জেলা প্রশাসকের কাছে। তারা জানতো না যে মানে জেলখানা যেখানে, সেই জেলায় করতে হবে। তারা তো এটা মানে পদ্ধতিগত একটা ভুল নিশ্চয়ই তারা করেছিল, কিন্তু এই পদ্ধতিগত ভুল এমন বড় ভুল না, এটাকে সমাধান করা যাবে না। আমি তো ওই প্রথমেই বললাম, বাগেরহাটের ডিসি তখন বললেই পারতেন, তোমরা ওখানে যাও, আমি বলে দিচ্ছি, বললেই হতো, এটা কোনো সমস্যা নাই। কাজে এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো প্রি প্ল্যান্ড ওইতে তারা কাজটা করেছে এটা করার জন্য। আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ওখানে আওয়ামী লীগের কোনো লিডাররা কাজ করে নাই,
ওরা আত্মীয় স্বজনরা করছে। কাজেই এখানে আমি রাজনীতি খুঁজবো না, রাজনীতি খোঁজার কোনো প্রয়োজন নেই। এটা মানে বিশ্বকাপের আমি বলি বিষয়। এটা কাজটা ভালো হয়নি। আর ক্রিকেটে যেটা, এটা অনেকেই এখন কিন্তু ক্ষতি খুঁজতেছে, কত কোটি টাকা, 100 কোটি টাকা না, কেউ বলছে 25 কোটি 500 টাকা না, কোটি 30 কোটি টাকা, অমুক তো। আমি এটা এভাবে দেখি না, আমি এটা এভাবে দেখি না। আমি মনে করি কি, আমি বলি আপনাকে, তারা যেই দিন মুস্তাফিজকে পাঠাই দিল এই দেশে, তারা কিন্তু মুস্তাফিজকে অপমান করে নাই, আমাদের পুরো জাতিকে অপমান করছে। ভাই এটা কিন্তু ক্রিকেট না, এর পেছনে কিন্তু একটা পলিটিক্স আছে। ইন্ডিয়ার দুটা পলিটিক্স এখানে, একটা হলো গিয়া অভ্যন্তরীণ পলিটিক্স ছিল। অভ্যন্তরীণ পলিটিক্সটা কথা জানেন? মুস্তাফিজ ছিল KKR-এর প্লেয়ার, পশ্চিমবঙ্গের Knight ইলেকশন এই বছর। ওইখানে পশ্চিমবঙ্গের জনগণকে বোঝানো দরকার যে মুসলমান মানেই জঙ্গি। এই কথাটা বলার মাধ্যমে তারা এই মুস্তাফিজ যদি গুজরাটের প্লেয়ার হইতো তাহলে তারা পাঠাচ্ছে বলে আমি মনে করি না। এখানে একটা লোকাল পলিটিক্স আছে, বিজেপির পলিটিক্স। বিজেপিতে ভারত একটা সেকুলার রাষ্ট্র থেকে দাবি করে, কিন্তু ভারত এখন আর সেকুলার রাষ্ট্র নাই রে ভাই, এটা কয়ে লাভ নাই।